বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। ভাবুন তো, একটি সাধারণ রেস্তোরাঁ যেখানে গরুর মাংস বলে কম দামে খাবার বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এর পেছনের রহস্য ফাঁস হলো তখন সবাই হতবাক। গ্রাহকদের খাওয়ানো হচ্ছিল মানুষের হাড়গোড় আর মাংসের টুকরো। কিন্তু আসল ধাক্কাটা এলো পরে, যখন দোকানদার মহিলাকে গ্রেফতার করে পুলিশ, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো সেটা জানলে আপনার গা শিউরে উঠবে। এই শিহরণ জাগানো ঘটনাটা পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনাকে অবাক করে তবে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আজকের গল্প আপনার কল্পনারও বাইরে। চলুন শুরু করি। পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদে এক সরু গলির শেষ মাথায় ছিল মমতাজ বেগমের কোফতা হাউস। টিনের ছাউনি, পুরনো কাঠের সাইনবোর্ড, আলোকিত কিছুই নয়, তবুও দোকানটা কখনো ফাঁকা থাকত না। বড় হাঁড়িতে ফুটতে থাকা ঝোলের ধোঁয়া আর গরুর কোফতার গন্ধ যেন পথচারীদের টেনে আনত। কেউ ক্ষুধা মেটাতে, কেউ বা আড্ডা দিতে, সবাই কোনো না কোনোভাবে এখানে এসে থামত। মমতাজ বেগম প্রায় 50-এর এক হাসি খুশি নারী, এই দোকানের মালিক। কাঁধে সর্বসময় একটি পাতলা ওড়না, মুখে নরম স্বর। ক্লান্ত হলেও অতিথির সামনে ক্লান্তি দেখাতেন না। পাশে থাকে তার একমাত্র ছেলে, 14 বছরের আরমান। ছেলেটা টেবিল মুছে, পানি ঢেলে, গ্রাহকদের হাসি মুখে জি ভাই বলে দৌড়য়। দোকানে নিয়মিত ক্রেতাদের মধ্যে আছেন রিকশাওয়ালা বাবর চাচা আর পাশের গলির সবজিওয়ালি রুকসানা আপা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসে কয়েকজন কলেজ পড়ুয়াও। সবাই বলে মমতাজ আপার কোফতার টেক্সচার আলাদা, ঝোলে যেন এক আলাদা ঘরানা আছে। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করলে মমতাজ বেগম হাসতেন। রহস্য একটাই, ভালোবাসা দিয়ে রান্না। তবু ভিতরে ভিতরে তার এক অস্বস্তি ছিল। কিছুদিন হলো কম দামে মাংস দিচ্ছে এক সরবরাহকারী, জাওয়াদ। লোকটার সাদামাটা, প্রতি 2-3 দিন পর পর ভোরে কালো পলিথিনের বস্তা নিয়ে এসে মাংস দিয়ে যায়, বাজারের দামের চেয়ে অনেক কম। করোনাকালীন সময়ে গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকান টিকে থাকাই কঠিন, কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় এক অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রাঁধা হলে মশলার ঘ্রাণে মিশে যায়, তবুও মনটা কেমন করে ওঠে। সেই সন্ধেতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণে বসে পড়ল নতুন এক গ্রাহক, বিলাল। পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল, ঝোলের গন্ধে পা থেমে যায়। কোণার টেবিলে বসে এক প্লেট কোফতা নিল। প্রথম চুমুকেই তার ভুরু কুঁচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গোছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা? বিলাল ভদ্রভাবে বলল, ভালোই, তবে একটু আলাদা মনে হচ্ছে। মমতাজ হাসলেন, রান্নার হাত আলাদা হলে স্বাদও আলাদা হয়। কিন্তু দ্বিতীয় কামড়ে বিলালের দাঁতে লাগলো শক্ত কিছু। সে থমকে গেল। ভেবেছিল কার্টিলেজ বা কোনো কঠিন টুকরো। জিভে ঘুরিয়ে দেখতে বোঝা গেল জিনিসটা তীক্ষ্ণ আর পাতলা। সাবধানে আঙুলে টেনে বের করল। ফ্যাকাশে ধূসর, বাঁকানো এক ক্ষুদ্র টুকরো, যেন মানুষের নখের অংশ। দেহে কাঁটা দিল। চারপাশের কথাবার্তা, ঝোলের গন্ধ, সব মিলিয়ে যেন মুহূর্তে নিস্তব্ধ। মমতাজ বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? বিলাল দ্রুত টিস্যুতে জিনিসটা মুড়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বলল, না না, মরিচটা একটু বেশি হয়ে গেছে, পানি দেবেন? মমতাজ ঝাং করে তাকালেও সন্দেহ না বাড়িয়ে পানি দিয়ে চলে গেলেন। বিলাল বিল মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। হোস্টেলে ফিরেই টেবিল ল্যাম্পের নরম আলোয় টিস্যু খুলল। টুকরোটা পরিষ্কার। এটা হাড় নয়, চামড়া নয়, নখ। গলার ভেতরটা শুকিয়ে এলো। সে তড়িঘড়ি ফোন দিল তার পরিচিত দোয়াকে। শেষ বর্ষের MBBS ছাত্রী, পাঞ্জাব মেডিকেল কলেজে পড়ে। দোয়া টুকরোটা দেখে গম্ভীর হল। চোখে দেখে শতভাগ বলা যায় না, কিন্তু গঠনটা মানুষের নখের মতোই। চাইলে কাল সকালে ছোট্ট এক ফরেন্সিক ল্যাবে দিয়ে পরীক্ষা করিয়ে দিই। রাতটা বিলাল আর ঘুমোতে পারল না। জানালার বাইরে ফয়সালাবাদের পথে এখনও হর্ন বাজে, দোকান বন্ধের আওয়াজ আসে।
মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি সত্যি এটা মানুষের নখ হয়, কোফতায় এটা কিভাবে এলো? ওদিকে দোকান বন্ধ করে ঘরে ফিরে আরমান ধীরে ধীরে বলল, মা, জাওয়াদের মাংসের মাঝে মাঝে গন্ধটা অন্যরকম লাগে। মমতাজ মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন, দিনকাল খারাপ বেটা, কম দামে না কিনলে দোকানটা চলবে কি করে? আল্লাহ ভরসা। কিন্তু দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মেয়েলি দৃঢ়তার গভীরেও সে টের পেল মনের ভিতরে সন্দেহটা আজ বেশি জেদি। ভোর নামল ধূসর কুয়াশায়। বিলাল নখের টুকরোটা সিল করা ছোট খামে নিয়ে দোয়ার সঙ্গে ল্যাবে গেল। টেকনিশিয়ান সাবধানে স্যাম্পল নিল, রসিদ তুলে দিল। রিপোর্ট দুপুরের দিকে। বিলাল ছায়াসঙ্গীর মতো অস্থিরতা নিয়ে বেরিয়ে এলো। দূরের আজানের সুর কানে বাজতে বাজতে তার মনে এক সিদ্ধান্ত পোক্ত হল, ফল যাই আসুক, সত্যিটা জানাতে হবে। সন্ধ্যার দিকটায় দোকানে আবার ভিড়, কিন্তু আজ মমতাজ বেগমের হাত একটু কাঁপে। ঝোল নামাতে গিয়ে ঢাকনায় ঠক্কর লাগে। গলির বাতাসে গুঞ্জন, কিছুটা যারা শুনেছে এই দোকানের কোফতায় নাকি আলাদা ঘ্রাণ। রোকসানা আপা হেসে উড়িয়ে দেন। বাবুর চাচা বলেন, স্বাদ ভালো হলেই হলো। কেবল আরমান কোনায় দাঁড়িয়ে দেখে যে তার মায়ের চোখে চিরচেনা নিশ্চিন্ততা নেই। অন্য প্রান্তে বিলাল এক কাপ কালো চা হাতে বসে আছে। দোয়া ফোনে ছোট্ট বার্তা পাঠালো, প্রাইমা ফেসি ইন্ডিকেশন হিউম্যান, ডিটেল রিপোর্ট তৈরি হচ্ছে। পরের লাইনটা পড়েই সে দাঁড়িয়ে যায়। পুলিশকে জানাতে হবে, দেরি করো না। রাত নেমে আসে ফয়সালাবাদের সেই সরু গলিতে। ধোঁয়া উঠছে হাড়িতে, ঝোল ফুটছে, গ্রাহকের হাসি কথা সবই আগের মতোই। তবুও কোথাও এক অদৃশ্য অন্ধকার ঘনীভূত হচ্ছে। বিলাল টুকে রাখে থানার ঠিকানা। দরজার কপাট টেনে বেরোতে বেরোতে তার মনে হয়, এই গলির কোফতা হয়তো শুধু স্বাদের গল্প নয়, হয়তো এটাই এক ভয়ঙ্কর অপরাধের দরজা। দুপুর গড়িয়ে বিকেল। বিলাল ছোট খামের সিল করা টুকরোটা নিয়ে গেল ফয়সালাবাদের নিকটস্থ থানায়। ডিউটি অফিসারের সামনে বসে সব বলল, কোথায় খেয়েছে, কি পেয়েছে, চিকিৎসা শিক্ষার্থীর দেওয়া প্রাথমিক মতামত কি। খামটা টেবিলে রেখে অফিসার গম্ভীর গলায় বললেন, এটা গুরুতর অভিযোগ, ডিএসপি আরিফ মালিককে জানাচ্ছি। ডিএসপি আরিফ মালিক কড়া শাসন আর নিরপেক্ষতার জন্য পরিচিত। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন। লম্বা দেহ, কপালে হালকা ভাঁজ, চোখের তীক্ষ্ণ তাকানো। তিনি খামটা হাতে নিয়ে দৃঢ় স্বরে বললেন, প্রাথমিক রিপোর্ট আমরা ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছি। তার আগেই লোকেশনটা সিল করতে হবে, যাতে প্রমাণ নষ্ট না হয়। বিলাল মাথা নাড়ল। সে জানে এখন থেকে ঘটনাটা তার হাত ছেড়ে বড় হবে। সন্ধ্যা নামার একটু আগে মমতাজ বেগমের কোফতা হাউজের সামনে থামল পুলিশের জিপ। গলির মানুষজন জানলার ফাঁক দিয়ে উঁকি দিল। আরমান তখন টেবিল গোছাচ্ছিল। মমতাজ বেগম হাঁড়িতে ঝোল নামাচ্ছিলেন। চারজন কনস্টেবল ভিতরে ঢুকে দাঁড়াতেই ডিএসপি আরিফ ভদ্র স্বরে বললেন, ভয় পাবেন না মা, কিছু নমুনা পরীক্ষা করতে হবে। রান্নাঘর, স্টোর রুম সব দেখতে হবে। মমতাজ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সব? আমরা তো সৎভাবে ব্যবসা করি, জানি। আরিফ শান্ত কণ্ঠে বললেন, এই জন্যেই বলছি, যদি কিছুই না থাকে আপনাদের নাম পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরের বড় হাঁড়ি, ঝোল, কাঁচা মাংস, এমনকি সকালে জাওয়াদ যে কালো পলিথিনের বস্তা দিয়ে গেছে, সবকিছুর নমুনা আলাদা সিল প্যাকেটে ভরা হলো। ক্যামেরা ফোন বের করে কেউ ভিডিও করতে চাইলে কনস্টেবলরা সরিয়ে দিল। দোকানের দরজায় হলুদ সিল তদন্তাধীন টাঙানো হলো। গলিতে কানাঘুষা ছড়ালো, শুনেছ নাকি মাংসের সমস্যা? কারো শ্বাসরোধ হয়ে এলো। আমরা তো গালি খেয়েছি। আরমান ঠোঁট কামড়ে ভেতরটা শক্ত করে ধরল। তার মনে শুধু একটাই কথা, আমি কিছু ভুল করিনি। রাতে থানায় বসে জবানবন্দি দিলেন মমতাজ বেগম। স্যার, 1 মাস হলো জাওয়াদ নামে এক ছেলের কাছ থেকে কম দামে মাংস নেই। বাজার দরের চেয়ে অনেক কম। না নিলে দোকানটা টিকতো না। মাঝে মাঝে বস্তা খোলার সময় অদ্ভুত কাঁচা গন্ধ পেতাম। রাধা হলে মশলার ঘ্রাণে মিশে যেত, তবুও মনটা কেমন করে উঠত। আরিফ মালিক নোটবুকে লিখতে লিখতে মাথা তুললেন। জাওয়াদের চেহারা, হাইট, চলাফেরা সব বলবেন। কখন আসে? একা আসে? বেশিরভাগ ভোরে আসে। কালো পলিথিনে মাংস। কখনো মোটরসাইকেলে, একবার দেখেছি গাড়িতে। শহরের বাইরে
নম্বর প্লেট আর গাড়ির ভিতরে এক তীব্র ফরমালিনের মতো গন্ধ। আরিফের চোখে ঝিলিক খেলল। তিনি কনস্টেবলকে বললেন, জাওয়াদের স্কেচ বানাও, আশেপাশের সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা ডেটাবেস সব টেনে আনো। পরের দিন সকালে ফরেনসিক থেকে ফোন এলো। আরিফ ভ্রু কুচকে রিপোর্ট করলেন, নমুনাগুলোর কিছুতে মানব উৎপত্তির টিস্যুর চিহ্ন পাওয়া গেছে। বুকের ভিতরটা ঠক করে উঠল। তিনি জানেন এই খবর বাইরে গেলে আগুনের মতো ছড়াবে, তবুও আইন অনুযায়ী মিডিয়া ব্রিফিং দিতে হলো। কিছু নমুনায় অনিয়মের প্রাথমিক ইঙ্গিত আছে, তদন্ত চলছে, কেউ হাতে আইন তুলে নেবেন না। কিন্তু মিডিয়া শিরোনাম বানালো, ফয়সালাবাদে কোফতায় মানব টিস্যু সন্দেহ। গলি মহল্লায় হইচই পড়ে গেল। দোকানের সামনে সিল দেখে কেউ থুতু ফেলল, কেউ গালি দিল। স্কুল থেকে ফেরার পথে আরমান শুনল, ওই যে মানুষ কোফতাওয়ালার ছেলে। বুকের ভিতরে আগুন ঢুকতে লাগল। বাড়ি ফিরে এসে চুপচাপ মেঝেতে বসে রইল। মমতাজ বেগম মাথায় হাত রেখে ফিসফিস করলেন, সাব আল্লাহ, আমাদের ইজ্জত ফিরিয়ে দাও। এদিকে জাওয়াদ শহরের এক জরাজীর্ণ বাড়িতে কুকড়ে বসে টিভি দেখছিল। ছোটে সে ফিসফিস করল, চমৎকার, পুলিশ এখন ওই মহিলাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। ঢুকল এক পেশাদার খুনি, দু চোখে বরফের মতো শীতলতা। নিচু স্বরে বলল, তুমি খুব ঢিলে ঢালা কাজ করেছ, শহর গরম হয়ে গেছে। যারা তোমাকে টাকা দেয় তারা চায় কোনো প্রমাণ যেন না থাকে। জাওয়াদের গলার স্বর শুকিয়ে গেল। লোকটা টেবিলে এক খাম রাখল। ভিতরে ছিল গাড়ির একটি চাবি আর এক কাগজ। পুরনো গুদাম, নদীর ধারে। লোকটা যেতে যেতে বলল, সাপ, সূত্র ধরে। সবার এক কথা, যে ছেলেটা রিপোর্ট করেছে তাকে চুপ করাতে না পারলে তোমাকেই কেটে ফেলা হবে। সন্ধ্যায় থানায় এসে বিলাল জানালো, আমাকে হুমকি দেওয়া হয়েছে। গেটের গায়ে চক দিয়ে লেখা ছিল, চুপ থাকো। আরিফ মালিক চোখ শক্ত করলেন, তোমাকে সেফ হাউসে নেওয়া হবে। দুজন প্লেন ক্লথ কনস্টেবল থাকবে। তুমি ভয় পাবে না, কিন্তু বাইরে কারোর সঙ্গে যোগাযোগ সীমিত রাখবে। রাত গভীর হলে আরিফের টিম গলির 3টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ জোগাড় করল। এক ফুটেজে ভোরে কালো পলিথিন কাঁধে নিয়ে এক যুবক ঢুকছে, মুখে মাস্ক, কিন্তু চোখ তীক্ষ্ণ। আরেক ফুটেজে দেখা গেল মাঝে মাঝে দূরে এক কালো গাড়ি থামে, দরজা খুলতেই হালকা ধোঁয়া আর কেমিক্যালের মতো গন্ধে পাশের পাহারাদার নাক চেপে ধরে। আরিফ ফ্রেম থামিয়ে বললেন, এই গাড়িটার নম্বর ট্রেস করো, রেজিস্ট্রেশন লজিস্টিক সুরজ ট্রেডিং নামে। শুনতে বৈধ, কিন্তু থাকতে পারে শেল কোম্পানি। পরদিন ভোরে রেইড হলো শহরের প্রান্তে এক ভাঙা গুদামে। দরজা খোলা, ভেতরে পচা গন্ধ ছাড়া কালো বস্তা, মরচে ধরা টেবিল। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল একখানা খাতা, কোড নামে লেখা হিসেবে। ডান পাশে টুকটাক নাম, কিছু কিছু নামের পাশে লাল কালি দিয়ে ক্রস। আরিফ বইটা তুলতেই গলায় কাঁটা বিঁধল। এগুলো নিখোঁজ মানুষের নামের সাথে মিলিয়ে দেখো। ডেটাবেস খুলে বসল অফিসাররা। দেখা গেল গত কয়েক মাসে আশপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া অন্তত 10 জনের নাম খাতার কোডের সঙ্গে মিলে যাচ্ছে। খবরটা চাপা রাখার চেষ্টা করেও গলির বাতাসে আবার আরেক কানাকুশা। এটা তো শুধু কোফতার ব্যাপার না, বড় কিছু। কেউ বলল, অঙ্গ ব্যবসার সিন্ডিকেট। মানুষের মুখ কেমন দ্রুত বদলে যায়। কাল যারা মমতাজ বেগমকে অপরাধী বলছিল, আজ তাদের কেউ কেউ ফিসফিসিয়ে বলে, হয়তো তাকে ফাঁসানো হয়েছে। রাতে বাড়ি ফিরে আরমান আঁকতে বসে এক মা ছেলের ছবি। চারপাশে হলুদ সিল, দূরে পুলিশ ভ্যান, আকাশে ছোট করে লেখা সত্য। আঁকা দেখে মমতাজ বেগমের বুক কেঁপে উঠল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন, আমরা হার মানব না বেটা। সেই রাতেই ডিএসপি অফিসে জরুরি বৈঠক। আরিফ মালিক বোর্ডে টাঙানো মানচিত্রে লাল পিন গেথে বললেন, লজিস্টিক কোম্পানির কাগজপত্র ভুয়া, কালো গাড়ির যাতায়াত প্রতি 15 দিনে একবার, পরের সাইকেল 2 দিন পর। আমরা চেকপয়েন্ট বসাবো, আর জাওয়াদকে লিফট করার আগেই তার নেটওয়ার্কে ঢুকতে হবে। এক অফিসার জিজ্ঞেস করল, ম্যাডাম, মানে আম্বাজি মমতাজ বেগম? জনগণ তো ওনাকে নিয়ে ক্ষেপে আছে। আরিফ মালিক থমকে বললেন, ওনার চোখের ভাষা আমি বুঝেছি। ওনাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রমাণ চাই। কাল সকালে ওনাকে অব্লিগেশন রিপোর্টিং ছেড়ে দেব, তবে পুলিশ প্রোটেকশন থাকবে। সোশ্যাল মিডিয়া অপপ্রচার রুখতে সাইবার উইং কাজ করবে। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। বিলালকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো। দরজা লাগিয়ে কনস্টেবল বলল, দরজা কেউ খটখট করলে খুলবেন না, আমাদের কললে খুলবেন। বিলাল খাটে বসে জানলার দিকে তাকিয়ে রইল। দূরে আজানের সুর ভেসে আসছে। সে মনে মনে বলল, যেই হোক, যত বড়ই হোক, সত্যটা বের করব আমরা। আর শহরের অন্য প্রান্তে নদীর ধারে এক অন্ধকার ঘরে
জাওয়াদ সিগারেট নিয়ে দুচোখ কুচকে ফিসফিস করল, আগামী ট্রিপে সব শেষ করব, প্রমাণও সাক্ষীও। টেবিলের ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর থেকে একটাই মেসেজ, রুট বদলাও, নজরদারি করা হচ্ছে, ভুল করলে কেটে ফেলব। জাওয়াদের কপালে ঘাম জমল। ঘরের বাতাস হঠাৎ ভারী লাগতে শুরু করল, যেন অদৃশ্য কোনো দেওয়াল তাকে ঘিরে ফেলছে। পরের ভোরটা ফয়সালাবাদের আকাশে ধূসর কুয়াশা নামিয়েছিল। ডিএসপি আরিফ মালিক রাতভর বোর্ডে পিন গেথে রুটম্যাপ দেখেছিলেন। সেটা এখন বাস্তব। অভিযানে বদলাতে হবে। লজিস্টিক কোম্পানির ভুয়ো কাগজ, কালো গাড়ির 15 দিন পর পর যাতায়াত, আর নদীর ধারের পুরনো গুদামের টুকরো টুকরো সূত্র, সব মিলিয়ে আজকের দিনটাই চেক পয়েন্টের দিন। সকালেই মমতাজ বেগম থানায় উপস্থিত হলেন বাধ্যতামূলক রিপোর্টিংয়ের জন্য। চোখ লাল, কিন্তু মাথা উঁচু। আরিফ মালিক নরম গলায় বললেন, আম্মা, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা প্রোটেকশন দিচ্ছি। আপনি ভুক্তভোগী, অপরাধী নন। এটা প্রমাণ করাই এখন আমাদের কাজ। পাশে দাঁড়িয়ে থাকা আরমান মুঠো পাকিয়ে মাথা নাড়ল। বাইরে কিছু লোক মোবাইলে ভিডিও করছিল। কেউ কেউ কটুক্তিও ছুড়ে দিল। মানুষের কোফতা। কনস্টেবলরা দ্রুত হেঁটেল করিডোর দিয়ে মা ছেলেকে বের করে দিল। ওদিকে বিলালকে সেফ হাউসে নিয়ে গিয়ে দুজন সাদা পোশাকে পুলিশ পাহারা দিচ্ছে। ছোট ঘরে মাদুর, টেবিল, বিদ্যুৎ ব্যাকআপ হিসাবে এক ইনভার্টার। দোয়া সকালে এসে বিলালের হাতে ছোট এক তসবি ধরিয়ে দিয়ে বলল, নড়াচড়া কম করো, আরিফ যা বলবেন তাই করবে, আজ বড় কিছু হতে পারে। ঠিক সেই সময় সেফ হাউসে এক মুহূর্তে বিদ্যুৎ নিভে গেল। জানালার বাইরে অস্পষ্ট ফিসফিস আর শব্দ। দরজায় ধীর টোকা, খুব হালকা। পাহারাদার কনস্টেবল কানে হাত তুলে ইশারা করল, চুপ। পরের মুহূর্তেই জানালার গ্রিল দিয়ে কারোর কণ্ঠস্বর ফিসফিস করে ঢুকে এলো, চুপ না থাকলে শেষ। বিলালের বুক ধরফর করতে লাগল। ইনভার্টারের ক্ষীণ আলো জ্বলতেই ছায়া দেখা গেল। দুজন, একজনের হাতে চকচকে কিছু, ছুরি। বাইপাসে কালো গাড়িটা হঠাৎ গ্যাস চেপে দিল। আরিফ মালিক তৎক্ষণাৎ বলে উঠলেন, ব্লক রোল আউট। দুই দিকে লুকিয়ে থাকা পেট্রোল কার একসাথে র্যাম্প নামিয়ে দিল। কালো গাড়ি বাঁয়ে কাটতে গিয়ে বাড়িকে ছুঁয়ে ধাক্কা খেল। আবারও বেরিয়ে যাওয়ার চেষ্টা। টায়ার শর্ট, কন্ট্রোলড। সম্ভাব্য গুলির শব্দে রাত কেটে গেল। পিছনের চাকা ফেটে স্পার্ক তুলে গাড়িটা পাশে কাত হয়ে থেমে গেল। সেফ হাউসে প্রথম হামলাকারী দরজার ছিটকিনি কাটতেই কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল। ঠাস করে লাঠির আঘাত। দ্বিতীয় লোকটা বিলালকে চেপে ধরতে গিয়েই টেবিলে আছড়ে পড়ল। বিলাল নিজেই পুলিশ ট্রেনিংয়ে শেখা বেসিক পাম্প স্ট্রাইক মেরে ছুরিধারী ওজি স্লিপ করালো। কাঁচের জানলা ভেঙে বাইরে বেরোতে গিয়েই তার হাতের রক্তে ভিজে গেল। তবুও সে দৌড়ে উঠোনে বেরিয়ে গেটের দিকে ছুটল। বাইরে থেকে ব্যাকআপের সাইরেন বাজতেই হামলাকারীরা দৌড়ে পালালো। পাশের গলির অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো তাদের ছায়া। পাহারাদার চিৎকার করল, সার্চ, ব্লক। বাইপাসে মিল। দুজন সন্দেহভাজন হাত তুলে নামতেই টিম তাদের নিস্তেজ করে হাত পরালো। ট্রাঙ্ক খুলতেই সবাই নাক চেপে ধরল। এক বড় খোলা বক্স, টেপে মোড়া, ভেতরে ফরমালিনের তীব্র গন্ধ, বরফের নিচে প্লাস্টিক প্যাকেট। আরিফ দাঁত চেপে বললেন, ফরেন্সিক ইউনিট অনসাইড, সিল করো। পাশেই ফুটেজ তুলে ডকুমেন্টেশন টিম সমস্ত প্রোটোকল মেনে। আরিফ নরম গলায় নিজের টিমকে বললেন, মিডিয়া দূরে রেখো, এই মুহূর্তে কোনো লিক চলবে না। সেফ হাউস থেকে বিলালকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। হাতে ব্যান্ডেজ, চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠে স্থিরতা। স্যার, ওরা বলছিল গুদাম নদীর ধারে, শব্দটা স্পষ্ট শুনেছি। আরিফ মাথা নাড়লেন, আমরা রুট জানি। আজ রাতটা তুমি সেফ। তুমি বেঁচে থাকলে শত বাজবে। রাত 12টার দিকে থানার ইন্টারোগেশন রুমে ধরা দুজনকে বসিয়ে জেরা শুরু হলো। একজন গলা শুকিয়ে বলল, আমরা শুধু চালক, প্যাকেট আমরা বানাইনি, গুদাম থেকে রেডি। আরিফ ঠান্ডা সুরে জিজ্ঞাসা করলেন, গুদাম কোথায়, কে দেয়? দীর্ঘ নীরবতা শেষে একজন ফিস করল, পুরনো ড্রাই ডকের পাশে, নামধাম আমরা জানি না, মাসে একবার কালো গাড়ি বদলায়। একই সময় সাইবার উইং ট্রেস করল শেল কোম্পানির অ্যাকাউন্ট থেকে অদল বদল হওয়া টাকা। ভুয়ো নামে রেজিস্টার্ড, কিন্তু রেসিপিয়েন্ট আইডিগুলো ঘুরে ফিরে
কয়েকটা স্থির হয়ে যায়। সুরজ ট্রেডিং, নবাবপাড়া গুদাম আর নদীর ধারের পুরনো পোষ্যের নিখোঁজ মানুষের তালিকার সাথে গুদামের খাতার কোড নামগুলোর মিল দেখে তদন্ত কক্ষে এক নিস্তব্ধ আতঙ্ক নেমে এলো। কেউ একজন ফিসফিস করে বলল, এটা শুধু মাংস নয়, এটা অঙ্গ ব্যবসার রুট। এদিকে মমতাজ বেগমের মহল্লায় বাতাস এখনও কাটার মতো। বাড়ির গেটের গ্রিলে কেউ চক দিয়ে লিখে গেছে খুনি। রাতের অন্ধকারে কনস্টেবল এসে তা মুছে দিলেও সকাল হলে আবার কেউ না কেউ লিখে যায়। আরমান গেটের কাছে দাঁড়িয়ে থেকে থমথমে গলায় বলল, আমি যদি প্রমাণ নষ্ট করে দেই? মমতাজ নিঃশ্বাস টেনে বললেন, প্রমাণের রশি আল্লাহর হাতে, ছেড়ে যাবে না। ডিএসপি অফিসের ওয়ার রুমে চূড়ান্ত ব্রিফিং। আরিফ মানচিত্রে লাল মার্কারে বললেন, পুরনো ড্রাইডক রিভারফ্রন্ট, এখানেই পড়ে সাজানো হয়। আজ রাতেই সার্চ, ফায়ার, সেফটি, অ্যাম্বুলেন্স, বডি আর্ক ক্যাম্প সব রেডি থাকবে। সবার মাথায় রাখবে, ওরা প্রমাণ ধ্বংস করতে পারে। টাইমার, ট্র্যাপ, সবকিছু সম্ভাবনা। দলের কারো কণ্ঠ কেঁপে উঠল, স্যার, যদি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ থাকে? আরিফ দৃঢ় কণ্ঠে বললেন, প্রথম ইউনিট ইওডি যাবে। আমরা ভেতরে যাওয়ার আগে ঘর শ্বাস নেবে, তারপরই অগ্রসর হব। সন্ধ্যার পর থেকে নদীর ধারে কুয়াশা ঘনীভূত। পুরনো শেডের টিনের ঘায়ে মরছে, ভিতরে অন্ধকার। দূর থেকে ছোট একটি ট্রলার নোঙর ফেলল। ট্রলারের ডেকে দাঁড়িয়ে সিগারেট ধরালো জাওয়াদ। চোখে উদ্বেগ, ঠোঁটে তাচ্ছিল্য। তার পাশে ভারী গলার এক ব্যক্তি ফিসফিস করে বলল, পুলিশ রুট বুঝে গেছে। আজ রাতে পরিষ্কার না করলে কাল আমাদের নাম চলে আসবে। উপরের টেবিলে জাওয়াদের হাত কাঁপল। প্রমাণ? লোকটা ছোট ধাতব বাক্স দেখালো। টাইমার 5 মিনিট, ঢুকে ছেড়ে বেরিয়ে যাও। জাওয়াদের গলায় কাঁটা। সে জানে এই খেলার দাবায় সে কেবল একটি গুটি। রাত 2টোর পরে অপারেশন শুরু। ইউনিট আগে ঢুকে মেটাল স্ক্যানারে টোকা দিতেই এক কোণে ক্ষীণ বিপ বাজল। আরিফ হাত তুলে ইশারা দিলেন, ওখানে ডিভাইস। টিম ধীরে। ততক্ষণে অন্য দিক দিয়ে শোনা গেল সাবধানে করার মতো শব্দ। কেউ ভিতরে নড়াচড়া করছে। টিম বি পিছনের দরজায় জায়গা নিল। ঘড়ির কাঁটা যেন ধীর। বাইরে দাঁড়িয়ে আছে ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স। ভিতরে শুধু বুকের নরম শব্দ আর ওয়্যারলেসের ফিসফিস। ঠিক এমন সময়ে সেফ হাউসে বিলাল দরজার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়াকে মেসেজ করল, আজ শেষ হবে। দোয়া রিপ্লাই দিল, শেষ না, শুরু। ন্যায় বিচারের শুরু। সার্চ টিমের ভিতরে প্রথম বাক্স খুলতেই নাকে আঁচড়ে ধরল ফরমালিনের তীব্র গন্ধ। বরফ, প্লাস্টিক, ল্যাব গ্রেড সিল, সব নিয়ম মেনে অমানবিক কায়দা। আরিফের চোখ শক্ত হয়ে গেল। হঠাৎই শেডের দক্ষিণ দেয়াল থেকে ক্লিক। ক্ষুদ্র এক আওয়াজ। ইওডি অফিসার চেঁচিয়ে উঠল, টাইমার। আরিফ গর্জে উঠলেন, সবাই আউট, আউট, দৌড়। ধাক্কা, দরজা। ঠিক বাইরে পা দিয়েই পিছনে ধূপ করে বিস্ফোরণ। আগুন লকলকে উঠে গেল। টিনের ছাদ উড়ে গিয়ে রাতের আকাশে ঝলসে উঠল আগুনের ফুলকি। কয়েকজন কনস্টেবল মাটিতে পড়ে গেল। একজনের মুখ ঝলসে গেল। আরিফ নিজে তাকে টেনে বাইরে আনলেন। ফায়ার টেন্ডারও সাথে সাথে পানির জেট ছেড়ে দিল। শেডের ভিতরে যে প্রমাণের পাহাড় ছিল তার বড় অংশ আগুনে লীন হয়ে গেল। আরিফ দাঁত কামড়ে শুধু একটাই কথা বললেন, ওরা প্রস্তুত ছিল। অগ্নিকাণ্ডের খবর মিডিয়ায় পৌঁছাতেই চ্যানেলগুলো চিৎকার করে উঠল, পুলিশের অভিযানে বিস্ফোরণ, প্রমাণ নষ্ট। সোশ্যাল মিডিয়া 2 ভাগ। কেউ বলছে পুলিশের ব্যর্থতা, কেউ বলছে সিন্ডিকেটের নৃশংসতা। মমতাজ বেগম, তিনি সামনে বসে 2 হাত জড়িয়ে শুধু বললেন, হে আল্লাহ, আমাদের উপরে দয়া করো। একই রাতে নদীর ঘাটের ঝোপের আড়াল থেকে দূরে সরে যাচ্ছিল জাওয়াদের ট্রলার। আগুনের লেলিহান শিখা তার চোখে প্রতিফলিত। পাশে দাঁড়ানো ভারী গলার লোকটা বলল, তুমি দেরি করেছিলে, তবুও ভাগ্য ভালো। প্রধান প্রমাণ গেল। এখন শুধু ওই ছেলে বিলাল বেঁচে আছে। আর তোমার কম দামে মাংস, ওটাই নাকি পুলিশের হাত ধরে কেস টিকিয়ে রেখেছে। জাওয়াদ কাঁপা গলায় বলল, ওকে সরিয়ে ফেলব। লোকটা ঠান্ডা চোখে উত্তর দিল, চেষ্টা করো, তবে মনে রেখো, ব্যর্থ হলে তোমাকে সরাতে হবে। ভোরের দিকে আগুন নিভল। ভাঙা টিন, পুড়ে যাওয়া বাক্স আর কয়েকটা অক্ষত সিল্ড প্যাকেট। ফায়ার লাইন পেরিয়ে ফরেন্সিক দল যেগুলো উদ্ধার করতে পারল সেগুলো এখন প্রাণ। আরিফ মালিক
পোড়া শেডের সামনে ধুলো মাখা মুখে ফিসফিস করে বললেন, ওরা আগুন জ্বালিয়েছে, কিন্তু ছাইয়েও গল্প থাকে, সেই গল্পটাই আমরা করব। সকালে প্রেস ব্রিফিংয়ে সংযত কণ্ঠে তিনি বললেন, বিস্ফোরণে আমরা ক্ষতিগ্রস্ত, তবে কিছু ক্রিটিক্যাল প্রমাণ উদ্ধার হয়েছে, 2 জন সন্দেহভাজন গ্রেপ্তার, তদন্ত আন্তজেলা পর্যায়ে বিস্তৃত, কোনো নিরপরাধকে হয়রানি না করতে অনুরোধ করছি। এক সাংবাদিক চেঁচিয়ে উঠল, মমতাজ বেগম? আরিফ জবাব দিলেন, তিনি আমাদের সাক্ষী, সন্দেহভাজন নন, এই বার্তা স্পষ্ট রাখুন। মহল্লায় খবর পৌঁছাতেই কটুক্তির সুর খানিকটা নরম হল। রোকসানা আপা দরজায় এসে বললেন, আপা সাহস রাখেন, ইনশাআল্লাহ নাম সাফ হবে। আরমানের চোখে জল টলমল করল। দীর্ঘদিন পরে প্রথমবারের মতো সে এক ছোট হাসি দিল। রাত নামার আগে আরিফের টেবিলে এসে পড়ল 2টি নতুন সূত্র, কালো গাড়ির জিপিএস জিও মডিউলে লুকানো ব্যাকআপ লগ, আর গুদামের খাতার কোডের পাশে কয়েকটি অক্ষর AW। সাইবার উইং বলল, ইনিশিয়াল প্রবাবলি ফান্ডের ট্রেল সুর আবাদ মুলতান পর্যন্ত যায়। আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, খেলা বড়, জাওয়াত কেবল পীড়ন, উপরে বসে আছে কেউ যে আগুন জ্বালিয়ে ছাই দেখেও হাসে। এখানে সিদ্ধান্ত, জাওয়াতকে আজ রাতে ধরতে হবে। আরিপাতা ফোনে স্টিং অপারেশন, বিক্রেতা, সব একসাথে সাজানো হলো। আরিফ মালিক শেষ নির্দেশ দিলেন, কেউ গুলি চালাবে না যতক্ষণ না বাধ্য হচ্ছি। জাওয়াতকে লাইফ চাই, ওর মুখ থেকেই আমরা উপরে পৌঁছাবো। শহরের বাতাসে তখনও পোড়া টিনের গন্ধ। মসজিদের মিনার থেকে ইশারার আজান উঠতেই মমতাজ বেগম মাথায় ওড়না টেনে দোয়া করলেন, হক যেন জিতে যায়। দূরে সাইরেনের ক্ষীণ শব্দ, নদী তীরে ঘন কুয়াশা, আর গলির মোড়ে 4 জন সাদা পোশাক। সবাই অপেক্ষা করছে একটাই মুহূর্তের, যখন জাওয়াদ অন্ধকার ভেদ করে ভুল করবে, আর সেই ভুলটাই হবে সত্যের দরজা খোলার চাবি। রাতের অন্ধকারে বিশেষ টিম প্রস্তুত ছিল পুরনো সেতুর কাছে। আড়ালে বসানো হলো ডিলের ক্রেতা। ঠিক মধ্যরাত পেরোতেই খবর এলো, জাওয়াদ আসছে। কালো শার্ট, মাথায় টুপি, হাতে কালো ব্যাগ। দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল ভেতরে ভারী কিছু আছে। সে মোড় ঘুরতেই হঠাৎ চারদিক থেকে কনস্টেবল ঝাঁপিয়ে পড়ল। জাওয়াত তো প্রথমেই পালাতে চাইল, কিন্তু পেছন থেকে এক অফিসার তার পা টেনে ধরতেই মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাগ খুলতেই দেখা গেল রক্তে ভেজা কাপড় আর কেমিক্যাল ভরা বোতল। ডিএসপি আরিফ মালিক এগিয়ে এসে বললেন, খেলাটা শেষ জাওয়াদ, এখন সত্য বলো। প্রথমে জাওয়াদ কিছুই বলল না, কিন্তু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর ভেঙে পড়ল। সে স্বীকার করল, তার পেছনে আছে বিশাল এক সিন্ডিকেট, যারা নিখোঁজ মানুষদের ধরে এনে অঙ্গ কেটে বিক্রি করত। বাকি দেহাংশ ফরমালিনে ভিজিয়ে কম দামে সরবরাহ করা হতো শহরের কিছু দোকানে, যাতে কেউ সহজে বুঝতে না পারে। মমতাজ বেগমকে টার্গেট করা হয়েছিল কেবল একটি সহজ আড়াল। আরিফ মালিক রিপোর্ট সাজিয়ে দিলেন। ফরেনসিক টিম যে প্যাকেট বাঁচাতে পেরেছিল, আর ডিএনএ টেস্ট নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলে গেল। মিডিয়ায় অফিসিয়াল ঘোষণা হল, মমতাজ বেগম নির্দোষ, তিনি ভুক্তভোগী। গলির মানুষজন চুপসে গেল। যারা একদিন তাকে গালি দিয়েছিল, তারাই এসে বলল, আপা মাফ করে দেন। মমতাজ বেগমের চোখ ভিজে উঠল। আমি শুধু চাই আর কোনো মা যেন এমন অপমান না পায়। আরমান বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকল। আজ তার মায়ের নাম পরিষ্কার হল। অন্যদিকে বিলালকে অফিসিয়ালি ধন্যবাদ জানালো পুলিশ বিভাগ। তার বাহাদুরি পদক্ষেপে এই চক্রের আসল মুখোশ উন্মোচিত হল। দোয়া দাঁড়িয়ে বলল, তুমি না থাকলে প্রমাণ চাপা পড়ে যেত। শেষে এক বড় আদালতের রায়ে জাওয়াদ ও সিন্ডিকেটের মূল খেলোয়াড়দের যাবজ্জীবন কারাদণ্ড হল। বিচারকের কণ্ঠে উচ্চারিত হল, মানুষকে পশুর মাংস বানিয়ে বিক্রি করা ইসলামের দৃষ্টিতে যেমন হারাম, তেমনি মানবতার দৃষ্টিতেও ঘৃণ্য অপরাধ। ফয়সালাবাদের সেই গলিতে আবার জমে উঠল ভিড়। মমতাজ বেগমের দোকান, নতুন সাইনবোর্ড ঝলমল করছে, হালাল কোফতা হাউস। ভিতরে মায়ের চোখে নতুন আলো, ছেলের মুখে গর্বের হাসি, আর বাইরে বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই বার্তা, সত্য যতই দেরি হোক একদিন জিতবেই। আজকের ভয়ঙ্কর অথচ বাস্তব ঘটনার গল্প এখানেই শেষ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এরকম অমানবিক অপরাধের বিরুদ্ধে
সবসময় সজাগ থাকুন আর সত্য জানার জন্য চোখ কান খোলা রাখুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলো সমাধান করা যায়। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।